নমস্কার, আরএম নিউজ 24 এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিশেষ প্রতিবেদনে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ডক্টর সুরজিৎ সিনহা মহাশয়। তার কারণ আমরা সকলেই জানি যে বর্তমান সমাজের গুটি কয়েক প্রশ্ন, যে প্রশ্নগুলি প্রত্যেকটি মানুষকে ভাবাচ্ছে এবং যে প্রশ্নের জন্য আজ বর্তমান সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে, এবং সেই প্রশ্নের সমাধান খুঁজবার জন্য আমরা আজকে হাজির হয়েছি আমাদের এই বিশিষ্ট আইনজীবীর কাছে। তার কাছে আমরা কিছু প্রশ্ন রাখবো আপনাদের সমস্যা সমাধানের জন্য। স্যারকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, যে আমরা দেখছি বর্তমান সমাজে যারা 16-17 বছর ছেলে মেয়ে, বয়সী ছেলে মেয়ে যারা, তারা কিন্তু খুব কম বয়সে বিয়ে করে নিচ্ছে, এবং এই বিয়ে করে নেওয়ার ফলে কি কি আইনি জটিলতা সৃষ্টি হতে পারে একটু বলবেন? হ্যাঁ, এটা এখনকার দিনের যথেষ্ট রকম প্রবলেমেটিক হয়ে দাঁড়িয়েছে। আমাদের সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এবং এটা সময়ের আগে অপরিপক্ক অবস্থায় তারা যে এই যে বিয়ের ব্যাপারে অত্যাধিক আগ্রহী হয়ে অনেক সময় বাবা-মাকে ছেড়ে চলে যাচ্ছে বা তারা ভুল পথে চালিত হচ্ছে। এর জন্য ছেলে বা মেয়ে যেই দায়ী হোক না কেন, এগুলো একটা সমাজের রোগ হয়ে দাঁড়িয়েছে এবং এটা তাদের ক্ষেত্রে তাদের জীবনে কেরিয়ারের ক্ষেত্রে একটা খুব বাজে প্রভাব পড়ছে। এবং এইটা থেকে সবসময় আমি বলবো গার্জেনদেরকে হয়তো খুব সচেতন থাকতে হবে। যদিও সমাজে এটা একটা ব্যাধি আমি আগেই বললাম। এই ব্যাধিটা থেকে গার্জেনরা সচেতন থেকেও অনেক সময় প্রবলেম হচ্ছে। কিন্তু এই ব্যাধির মূল কারণ অনেক সময় মিডিয়া, মানে যেটা আমরা ফেসবুক মিডিয়া বা ওয়েবসাইট মিডিয়া, এইগুলো থেকেও প্রবলেমগুলো তৈরি হচ্ছে, যেটা অল্প বয়সী ছেলেমেয়েদের হাতে ওইগুলো চলে আসার পরে তারা প্রপারলি ইউটিলাইজ না করে মিসইউটিলাইজ করছে। এবং সেখান থেকে তাদের অনেক রকম প্রবলেম তৈরি হচ্ছে। বিয়ে ইম্যাচিউর বয়সে মাইনর এজে বিয়ে করে নিচ্ছে। এক্ষেত্রে আইনের দিক থেকে তাদের অল্প বয়সে বিফোর মাইনর, মানে মাইনর এজে বিফোর অ্যাটেনিং দ্য মেজরিটি যদি তারা বিয়ে করে নেয়, সেক্ষেত্রে চাইল্ড ম্যারেজ অ্যাক্ট হিট করে। অনেক সময় পক্সো কেস, প্রচুর রকম পক্সো কেস হচ্ছে, যেগুলো এই বিফোর অ্যাটেনিং দ্য মেজরিটি, মানে বয়স পুজবার আগে যদি বিয়ে করে নিচ্ছে, সেক্ষেত্রে পক্সো অ্যাক্টে হিট করছে। এবং সেখানে পক্সো অ্যাক্টের সেকশন 4, সেকশন 6 হিট করছে। চাইল্ড ম্যারেজ অ্যাক্টের 9, 10 এগুলো হিট করছে। এইসব ক্ষেত্রে অনেক সময় গার্জেনরাও হ্যারাস হচ্ছে। সমাজে বিভিন্ন রকমের কুপ্রভাব পড়ছে। সেক্ষেত্রে গার্জেনদেরকে খুব বেশি সচেতন থাকতে হবে, যাতে তাদের ক্ষেত্রে তাদের হাতের কাছে মোবাইল-টোবাইল বা এইসব বিভিন্ন মিডিয়া থেকে তারা যেন সচেতন থাকে এবং প্রতি মুহূর্তে বাচ্চাদেরকে এইগুলো থেকে এদের ভালো, তাদের বন্ধুর মতো হয়ে, বাচ্চাদের বন্ধুর মতো হয়ে তাদেরকে বোঝানো এর ভালো দিক, খারাপ দিক। এবং সমাজে বাচ্চা ছেলেমেয়েদের তাদের ভালো প্রভাব, খারাপ প্রভাব, বা তারা যখন রাস্তাঘাটে চলাচল করবে তখন তাদের কিভাবে সেটা চলাচলের যে ম্যানার্স বা মেইনটেইন করা, বা যেগুলো তারা, মানে সমাজে আজকালকার দিনে খুবই অভাব আমার মনে হয়, সেগুলোর দিকে নজর রেখে বাবা-মা যদি কিছু গাইডলাইনস দেয়, কিছু রুলস রেগুলেশন বেঁধে দেয়, বা তাদেরকে সবসময় সচেতন করে বিভিন্ন গাইডলাইন দিয়ে, খুব সচেতন থাকতে হবে। গার্জেনদেরকে, বিশেষ করে গার্জেনদেরকেই বেশি ভূমিকা নিতে হবে। এখানে স্কুল কলেজের থেকেও বেশি ভূমিকা হচ্ছে গার্জেনদের। গার্জেনরাই হচ্ছে সবচেয়ে বড়। কথায় আছে, বাবা-মা হচ্ছে ১ম গুরু। একদম। তারপরে তো স্কুলের গুরু। তা এই বাবা-মাই গুরু, বাবা-মাই ভগবান, এবং এই বাবা-মাদেরকেই এইরকমভাবেই এই রোলটা প্লে করতে হবে। বন্ধুর মতো থেকে তাদেরকে পথ দেখানো। গুরু শব্দের অর্থ গু প্রত্যয় আর রু প্রত্যয়। গু প্রত্যয় হচ্ছে, যেটা গু, এবং রু মানে হচ্ছে রয়ে দীর্ঘ রু। অন্ধকার থেকে যিনি আলো দেখান। তাই বাবা-মা অন্ধকার থেকে আলো দেখান, গুরুও অন্ধকার থেকে আলো দেখান। তাই এই বাবা-মাকেও ছেলেদেরকে খুবই ভক্তি, ভগবানের সমতুল্য তাকে সেইরকম ভক্তি। এইটা একটা জিনিস যেটা, মানে এই কালচারটা তৈরি হওয়া একটা সমাজে, মানে তৈরি হওয়াটাই কমে গেছে। একদম। এবং গুরু হিসাবে মা-বাবাকে মানা, তাদের কথা পালন করা, এই যে কালচার, এটা হারিয়ে যাচ্ছে। এই কালচারটা হারিয়ে যাওয়ার জন্য এই ব্যাধিগুলো আসছে বিভিন্ন রকম। যখন একটা বাচ্চা ছেলেমেয়ে বাবা-মাকে গুরু হিসেবে মানবে, তখন বাবা-মাও একটা স্যাটিসফ্যাকশন, বাবা-মার তো নিজস্ব ভূমিকা থাকেই। সেই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু। বিশ্বাসে বাবা-মার প্রতি শ্রদ্ধা ভক্তিতে যে জিনিসটা আসবে, যে বাতাবরণটা তৈরি হবে, এই বাতাবরণ কিন্তু অনেক ব্যাধিকে দূর করে রোগমুক্ত করবে সমাজকে। একদমই তাই। স্যার, আমরা দেখলাম যে
অল্প বয়সে বিয়ে করছে, কিন্তু খুব কম বয়সে তারা কিন্তু ডিভোর্স হয়ে যাচ্ছে। তো দেখছি এক্ষেত্রে যে ডিভোর্স হওয়ার মানে বর্তমান সমাজে ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে। তো ডিভোর্স কেন বাড়ছে? এবং এই ডিভোর্সে দেখছি বেশিরভাগ ক্ষেত্রে যে পুরুষরা কিন্তু বেশিরভাগ হ্যারাস হচ্ছে। সেটার কারণ সম্পর্কে একটু আলোচনা করবেন। দেখুন, বিয়ে যখন হচ্ছে, বিয়ে তো দু রকমের, অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজ। তো অল্প বয়সে যখন বিয়ে হচ্ছে, তখন সেই অল্প বয়স মানে বিফোর অ্যাটেনিং মেজরিটি, যেটাকে অ্যাজ পার অ্যাক্ট, অ্যাজ পার স্ট্যাটিউট দ্যাট হ্যাজ বিন ফিক্সড বাই দ্য স্ট্যাটিউট, যে 18 বছর, 18 years old, ওটা হচ্ছে মানে অ্যাটেনিং দ্য মেজরিটি বা প্রাপ্তবয়স্ক হওয়ার যে এজ, সেটা বর্ডার লাইন। সেই বর্ডার লাইন অ্যাটেন্ড করার আগে উই ক্যানট এক্সপেক্ট দ্য হি ইজ দ্য অর শি ইজ দ্য ম্যাচিওরড ওয়ান। এমনকি আমাদের অনেক দিন পর্যন্ত ম্যাচিউরিটির এর তো কোনো মানে অ্যাটেনিং এর কোনো এজ হয় না, মিনিমাম এজ 18। সময়ের সঙ্গে সঙ্গে টাইমের কালস্রোতে, সময়ের কালস্রোতে যে আস্তে আস্তে বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়, অভিজ্ঞতা থেকে যে ম্যাচুরিটি আসে, সেই ম্যাচুরিটির দাম অনেক। সেই জন্য 18 বছরের নিচে, 18 বছর পর্যন্ত অপেক্ষা নয়, এর থেকেও আরও কিছুটা ওয়েট করে সমাজের বিভিন্ন ভালো খারাপ দিকগুলো বিচার করে শিখতে বুঝতে পেরে মা বাবার সাজেশনে বিয়ে করাটা বেস্ট। এবং এটা কমে যাচ্ছে বলে ডিভোর্সের পরিমাণ বেড়ে যাচ্ছে। কেননা বিয়ে তো ধরুন অ্যারেঞ্জ ম্যারেজ, এবার একটা ফ্যামিলি বিয়ে মানে কিন্তু দুটো ফ্যামিলির বিয়ে, একটা মেয়ের বাড়ি ফ্যামিলি এবং ছেলের বাড়ি ফ্যামিলি, দুটো ফ্যামিলির বিয়ে, শুধু ছেলে মেয়ের বিয়ে নয়। তা এই ফ্যামিলির বিয়ে তো হয় না এখন। এখন ছেলে মেয়ের ভাল লাগছে, বিয়ে করে নিচ্ছে, এবং কেন ভাল লাগছে তারও কোশ্চেন জানা নেই। হ্যাঁ, তো এই যে কোশ্চেন জানা নেই, তারা বিয়ে করে নিচ্ছে, এগুলো সব ইমোশনালি বেশি হচ্ছে। এইগুলো তো লজিক্যালি তারা করছে না। আর লজিক্যালি করতে গেলে যে জায়গাটায় অ্যাটেন্ড করতে হবে বা যে জায়গাটা অভিজ্ঞতা, 18 বছর প্লাস অভিজ্ঞতা, এই যে অভিজ্ঞতাটা আসার আগেই যেহেতু তারা বিয়ে করে নিচ্ছে, সেহেতু তারা ওই এজে পৌঁছানোর আগে যে ম্যাচুরিটি লেভেলটা আসার আগে করছে, সিদ্ধান্তটা ভুল হচ্ছে। সিদ্ধান্ত ভুল হলে তারা যাকে চয়েস করছে সেটা ভুল চয়েস হচ্ছে। দুটো দুটো স্বামী স্ত্রীর মধ্যে যখনই একটা সুস্থ স্বাভাবিক জীবন চলবে, যখন যখন দুজনার কিছু ক্রাইটেরিয়া আছে, স্বামী স্ত্রীকে বুঝবে, স্ত্রী স্বামীকে বুঝবে, সেই বোঝার জায়গাটাই তো আসছে না। তারা না বুঝেই তো বিয়ে করছে। হ্যাঁ, ইম্যাচিওর, ইমোশনালি বিয়ে করছে। তার মেয়েটার কি কি ভালো লাগে, ছেলেটার কি কি ভালো লাগে, এই ভালো লাগাটা অ্যাডজাস্ট করবে কিনা, এইসব জায়গা তো বিচার বিবেচনা করে বিয়ে হচ্ছে না, খালি ভালো লাগা থেকে বিয়ে হয়ে যাচ্ছে। তা ভালো লাগা আর ভালোবেসে সারা জীবন থাকার মধ্যে তো অনেক পার্থক্য। তা সেই জায়গাটা যখন তৈরি হচ্ছে না, তখন সে পিলার ছাড়া ঘর হচ্ছে। তো ডিভোর্স তো তার পরিণতি হবেই, কেননা তার থেকে আর একটা জিনিস হচ্ছে ডিভোর্স, আর একটা কারণও হচ্ছে, সেটা হচ্ছে অধৈর্য। ছেলে মেয়ে অল্প বয়সে বিয়ে করে নিচ্ছে, অধৈর্য। বাবা মার হয়ে গেছে, হয়তো খুব ভালোবাসা পেয়েছে, খুব সব কিছু পেয়েছে, স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পেয়েছে, সব কিছু পেয়েই এসছে, তো এক কিছু করেনি। তাহলে এবার সব কিছুই পেয়ে এসছে, এবার স্বামীর কাছেও সব কিছু পেতে হবে, স্বামীও ভাবছে স্ত্রীর কাছে সব পেতে হবে। তা সব পাবে কোথা থেকে? আগে দিতে হবে, তারপরে তো পাবে। তা সেই জায়গাটাই তো তৈরি হচ্ছে না। এবং এই ডিভোর্সের ক্ষেত্রে দেখছি বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা কিন্তু হ্যারাসমেন্ট হচ্ছে। ডিভোর্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখুন, আমাদের তো মহিলারা আগে অনেক ব্যাকডেটেড ছিল, ভাবা হতো, বা আইনে অনেক সাপোর্ট দেওয়া হয়েছিল, ভাবা হতো, এবং সত্যিকারের ঘটনা কি, মহিলাদের উপর আগে অত্যাচারও হতো। সেটা আস্তে আস্তে মিনিমাইজ হয়েছে স্ট্যাটিউটকে অনেক কড়া করে করে। এবার কড়া করতে করতে এমন হয়ে গেছে যে হয়তো পুরুষদের দেয়ালে পিঠ থেকে গেছে। এবার পুরুষদের ফরে আর কোনো না কোনো আইন আসা দরকার আছে, যেগুলো সুপ্রিম কোর্ট, অ্যাপিক্স কোর্ট, হাইকোর্ট এরা ভাবছে। এরা অনেক রুলিংস আনছে, যেগুলো কিন্তু, যেমন স্টেট অফ বিহার ভার্সেস অনিশ কুমার, সত্যেন্দ্র সিং আন্টিল ভার্সেস সিবিআই, বা এই যে কেসগুলো, রুলিংসগুলো আসছে, ডিকে বাসুস কেসে যে 41 নোটিশ, 35 3+3 যে নোটিশ দেওয়া, এইগুলো কিন্তু ছেলেদেরকে অনেক প্রোটেকশন দিয়েছে। কেননা এগুলো কেন আসছে, এগুলো বুঝতে পারছে যে ছেলেরা এখানে কিন্তু বিভিন্ন রকমভাবে হ্যারাস হচ্ছে। এটা কিন্তু হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট, অ্যাপেক্স কোর্ট, সুপ্রিম কোর্ট, এরা কিন্তু অনেক উঁচুতে আছেন। এনারা বুঝতে পারছেন যে এই জায়গাটা একটা বিশাল বড় একটা মিসইউজ হচ্ছে, পক্সোতো হচ্ছে, নারী নির্যাতনের ক্ষেত্রে হচ্ছে, যেগুলো ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট,
এক্ষেত্রে অনেক সময় মিসইউজ করছে মেয়েরা, যেটা বুঝতে পেরেই কিন্তু বহুবিধ রুলিংস এসছে। সেই রুলিংসগুলো একটাও এখন নিউ অ্যাক্ট যেটা এসছে বিএনএস, বিএনএসএসবি আর বিএসএ, সেখানে অনেক রুলিংস আবার সেকশনে ইমপ্লিমেন্ট করা হয়েছে। সেই রুলিংসগুলোই একটা রূপ বিভিন্ন সেকশনে প্রোভাইসো অপশনে দেওয়া হয়েছে। এই এই ডিভোর্স দেখে অনেক ছেলেরা কিন্তু বিয়ে করতে ভয় পাচ্ছে। এটা কেমন করে দেখছেন? এটা দেখুন, এটা তো ভালো জিনিস। ভয় যদি পাচ্ছে তাহলে আর করবে না। একদম, আর না করলে ডিসিশনটা একটু দেরিতে নেবে, বিয়েটা একটু দেরিতে করবে। একদম। আর যখন বিয়েটাই দেরিতে হবে, তখন তার ম্যাচুরিটি লেভেলটা অ্যাটেন্ড করবে। আর তখন বাবা মার ব্যাপারটাও বুঝবে, কিছু অভিজ্ঞতাও সঞ্চয় করবে এবং ডিভোর্সটা আস্তে আস্তে কমবে। এটা হচ্ছে প্রকৃতিতে ডিম্যান্ড ইজ ইকুয়াল টু সাপ্লাই। ইয়েস। এই যে প্রকৃতিতে এখন এমন একটা জিনিস তৈরি হয়েছে যে ধরুন এই যে আপনি বলছেন ডিভোর্স প্রচুর হচ্ছে। একটা সময় আসবে যখন ডিভোর্সটা হয়তো আবার আমরা হোপ ফর দ্য বেস্ট, যে তারা এবার বুঝতে শিখবে। তারা হয়তো আস্তে আস্তে বিয়ে করাটা চাইল্ডিশ বিয়েটা হবে না। তারা হয়তো ম্যাচিওর্ড এজে গিয়ে বিয়ে করবে। তখন হয়তো ওটা একটা ভালো জায়গায় স্টেবল পিলারওয়ালা ঘর তৈরি হবে। তা এই জায়গাটা হয়তো আসবে, এইভাবেই আসবে। চেঞ্জ হবে। হুম, সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে। স্যারের কাছে আরেকটা কোশ্চেন, যে বর্তমান সমাজে আমরা যেগুলো দেখি অলরেডি, মানে কোনো ক্ষেত্রে যে কোনো একজন ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হচ্ছে এবং সেখানে সে ব্যক্তি ছিলই না। অথচ সে যখন ভাবছে যে আমার এগেইনস্টে কেস দেওয়া হয়েছে, আমি তো সেখানে ছিলাম না। তখন সে এটাকে ভাবছে যে আমি তো ওখানে ছিলাম না, তাহলে আমার কোনো কিছু হবে না। অথচ অন্যদিকে পুলিশ তাকে তাড়া করছে, তাকে খোঁজ করছে। তো এই ক্ষেত্রে সেই ব্যক্তির করণীয় কি রয়েছে? দেখুন, এটা তো ঘটনা যে অনেক ক্ষেত্রে মিথ্যা মামলায় ফেঁসে যায়। কেননা আমাদের কনস্টিটিউশনে বা অ্যাজ পার সিআরপিসি, আইপিসি এভিডেন্সের অ্যাক্টের আওতায় যেগুলো পড়ছে, অ্যাজ পার সিআরপিসি যখন একটা কেস স্টার্ট হয়, সেটা আইদার জিআর কেস হয় নাহলে সিআর কেস হয়, হয় থানা থেকে হয় নাহলে কোর্ট থেকে হয়। তো যখন সেই কেসটা হয়, জেনারেলি যেগুলো থানা থেকে হয়, সেগুলো তো সবই কমপ্লেনের বেসিসে এবং কোর্ট থেকেও কমপ্লেনের বেসিসে যদি হয়, কিন্তু কেসটা যখন স্টার্ট হয়, এখনও যদিও আইনের অনেক মডিফিকেশন এসছে। একটা 14 দিনের একটা গ্যাপ দেওয়া হয়েছে, যেটা এনকোয়ারি করতে পারবে আইসি নিজে, এবং সেই সময়ে আইসি যদি দেখে এটা কেসটা গ্রহণযোগ্য না বা এই কেসটার মধ্যে কোনো মেরিট নেই, আইসির একটা পাওয়ার দিয়েছে, মানে থানাকে একটা পাওয়ার দিয়েছে, যেটা ক্ষেত্রে কেসটা স্টার্ট নাও করতে পারে। 14 দিন নতুন অ্যাক্টে এটা করা হয়েছে, আগে এটা ছিল না। 14 দিনের একটা টাইম পিরিয়ড দেওয়া হয়েছে, কেসটা স্টার্ট করতে পারে ওই সময় আগে বিচার বিবেচনা করে দেখবে। আগে যদিও প্রথমেই কেস স্টার্ট হয়ে যেত। তা এইখানের আইন অনুযায়ী কেসটা কমপ্লেনে বেশি কেস স্টার্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে হয় যে মিথ্যে ধরুন জমি জামার ঝামেলা, তাদের রেষারেষি থেকে অনেক কেস স্টার্ট করে দেয়। হ্যাঁ? তো এগুলোতে অনেক সময় মিথ্যা হয়। মিথ্যা কেসে অনেকে ফেঁসে যায়। এবার যখন লাস্টে গিয়ে দেখা যায় কেসে কোনো মেরিট নাই, মিথ্যে ফাঁসানো হয়েছে। অনেক সময় কমপ্লেন করে দিয়ে হাওয়া, কমপ্লেন্যান্ট আর আসেই না। কমপ্লেন না আসা, কেননা তার উদ্দেশ্যই ছিল তাকে হ্যারাস করা। আসছে না। কেসটা বহু বছর ধরে পেন্ডিং আছে। এগুলো পেন্ডেন্সি কেসের আওতায় পড়ে যাচ্ছে। প্রচুর পেন্ডিং কেস এরকম পড়ে আছে, যাদের কমপ্লেনেন্ট কমপ্লেন করে দিয়ে পালিয়ে গেছে। কিন্তু বর্তমান যুগে যে সিস্টেম আসছে, আস্তে আস্তে এগুলো অনেক কমে যাবে। অনেক টেকনিক্যালি অনেক ওয়েল ইকুইপড হচ্ছে। আমাদের বিচার ব্যবস্থাও টেকনিক্যালি অনেক ওয়েল ইকুইপড হয়েছে। এগুলো আস্তে আস্তে কমে যাবে, কিন্তু যতক্ষণ না কমছে অনেক মিথ্যা কেসে মিথ্যা কেসে ফেঁসে যাওয়া, এই কেসটা হয়তো থাকবে কিন্তু পার্সেন্টেজটা কমবে। কিন্তু যখন মিথ্যা কেসে ফাঁসিয়ে দেয়, তার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট নয় এসব সেকশন দিয়ে দেয়। সেক্ষেত্রে তখন আমি বলব যার নামে কেস হয়েছে তার তো দেখুন তদন্তের সঙ্গে সহযোগিতা করতেই হবে। তাকে পুলিশকে সহযোগিতা করতে হবে। সে যে মানে যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য পুলিশকে পুরোপুরি সহযোগিতা করে, সেটা ইনভেস্টিগেশনের মাধ্যমে উঠে আসবে যে সে তদন্তে সাহায্য যখন করবে, ইনভেস্টিগেশনের মাধ্যমে উঠে আসবে যে সে নির্দোষ। এবং তার মানে সেটা রিপ্রেজেন্ট হবে, সেটা মানে প্রস্ফুটিত হবে চার্জশিটের মাধ্যমে, এফআরটি হবে, এফআরএমএফ হবে, যে তারা নির্দোষ প্রমাণিত হবে। হ্যাঁ? সেটা আইনে যেমনভাবে অ্যাজ পার অ্যাক্ট যখন হবে সেভাবে, কিন্তু তাকে সাহায্য করতে হবে, পুলিশকে ইনভেস্টিগেশন তদন্ত করতে সাহায্য করতে হবে যথোপযুক্তভাবে, যেভাবে তারা চাইছে, এবং যখন সাহায্য করবে সে যদি নির্দোষ হয়, সে নির্দোষ প্রমাণ হবে। নির্দোষ যদি সে প্রমাণিত হয়, তাহলে সে কি তার বিরুদ্ধে মামলা করতে পারবে মানহানির? একদম তারা মানহানি মামলা করতে পারবে, কেননা তার যদি মানহানি হয়, তাকে যদি মিথ্যে ফাঁসানো হয় এরকম, তো এছাড়াও মানহানি মামলা তো করতেই পারবে। তাছাড়াও এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুলিশও যদি দেখা যায় ফলস কেস করেছে, তার এগেইনস্টে কেস স্টার্ট করতে পারে। ওই যে কেসটা স্টার্ট করেছিল সেটা এফআরটি দিয়ে নিজেও আবার কেস স্টার্ট করে দিতে পারে পুলিশ, যে মিথ্যে ফাঁসানো হয়েছিল। সেই আইনি প্রভিশনও আছে। হ্যাঁ? আবার ওটা ধরুন কোর্টের আয়ত্তায় গেল।
কোর্টও সামন করে ডাকবে, কোর্ট যে কমপ্লেন করেছিল তাকে ডাকবে, শুনবে। যদি দেখে কোর্ট যদি মনে করে যে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, কোর্টও স্টেপ নিতে পারে। আবার ধরুন মিথ্যা মামলায় ফাঁসানোর পরে বিচার ব্যবস্থা প্রক্রিয়ার মাধ্যমে, প্রমাণ এভিডেন্সের মাধ্যমে সাক্ষ্য যে মানে বিএসএ, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, যে প্রমাণ ও এভিডেন্সের মাধ্যমে যদি ট্রায়ালে প্রমাণ হয় যে যে কমপ্লেন্যান্ট সেই মিথ্যে কথা বলছে, তার সাজা আছে, সে সাজা হতে পারে। এবং যে যার নামে কমপ্লেন করে তাকে মিথ্যে ফাঁসানো হয়েছে, যে মিথ্যে ফেঁসেছে, সেও আইনের সাহায্য নিয়ে মানহানি কেস করতে পারে। থ্যাংক ইউ আপনাকে আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ শুনলেন ডক্টর সুরজিৎ সিনহা মহাশয় আমাদেরকে আমাদের বর্তমান সমাজে যে সমস্ত প্রশ্ন জেগে উঠছে তার সমাধান তিনি দিলেন। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন।